হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। ওকে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পুরনো যে প্রত্যয়ের ক্লাসগুলি করিয়েছিলাম সেখানে প্রত্যয়ের একদম শেষ অংশে আমরা প্রত্যেকটা প্রত্যয় ধরে ধরে অনুবাদের ক্লাস আমরা দিয়েছিলাম বা অনুবাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং কিছু প্রত্যয়ান্ত রূপও লেখার কথা সেখানে রয়েছে বা প্র্যাকটিস করার কথা সেখানে রয়েছে। তো আমরা একটু অনুবাদগুলি প্র্যাকটিস করবো, যেটা অনেক দিন ধরে হচ্ছিল না। সহজ ছোট অনুবাদ সবাই পারি করতে, কম বেশি তোমরা সকলেই পারো। একটু স্ট্যান্ডার্ড, একটু বড় অনুবাদ বা একটু প্রত্যয় দিয়ে অনুবাদ, যেটা একটু কঠিন বলে মনে হয়, একটু কারক প্রয়োগ করে অনুবাদ, এই দুটো জায়গাতেই হচ্ছে ছেলেমেয়েদের সবথেকে বেশি সমস্যাগুলি হয়। ছোট অনুবাদ সকলেই করে দিতে পারে বা অপশান দেখলে বলে দিতে পারবে যে কোনটা ঠিক। কিন্তু প্রত্যয় দিয়ে অনুবাদ বা কারক দিয়ে অনুবাদ বা আত্মনেপদ প্রয়োগ করে অনুবাদ, এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যার জায়গা হয়ে থাকে। তাই আমরা এখন থেকে প্রত্যেক শুক্রবার অন্তত চেষ্টা করব এই পুরনো প্রত্যয়ের যে অনুবাদগুলি রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করার। আজকে অনেকেই জয়েন করেনি, হয়তো আমি কালকে সময়টা চেঞ্জ করেছি বলে হয়তো অনেকের অসুবিধা হয়েছে। যাই হোক, ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, দেখতে পারবে। তাহলে আমরা শুরু করি প্রত্যয় দিয়ে অনুবাদ। আচ্ছা, প্রথমে আমরা কৃত্য প্রত্যয় পড়িয়েছিলাম। তো আজকে আমি কৃত্য প্রত্যয়ের অনুবাদটা আগে করব না, আগে আমরা করব তাঁচ আর লবটা আগে করে নিই। কারণ তাঁচ আর লব দুটো সেম টাইপের অনুবাদ, দুটো একই ধরনের অনুবাদ, দুজনের প্রয়োগ ক্ষেত্র একই, কন্ডিশন একই, একই রকম নিয়মে এরা প্রযুক্ত হয়, চেহারা আলাদা হয়। তো আগে আমরা তাঁচ এর প্রয়োগটা আগে দেখি, কিভাবে তাজ প্রত্যয়ের প্রয়োগ হয়ে থাকে। তাজ প্রত্যয়ের যে নিয়ম আমরা আলোচনা করেছিলাম সেখানে কি বলেছিলাম, যে একই ক্রিয়ার মানে দুটি একাধিক ক্রিয়ার যদি একটি কর্তা হয়, অনেকগুলি ক্রিয়াপদ থাকতে পারবে একটা বাক্যের মধ্যে বা থাকতে পারে, এবং সেই ক্রিয়াগুলির একটাই কর্তা, সমানও কর্তা হতে হবে, এবং এই সমানও কর্তা বিশিষ্ট যে ক্রিয়া, একাধিক যে ক্রিয়া রয়েছে, দুটো তিনটে ক্রিয়া রয়েছে, দুটো তিনটে ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলির যখন কর্তা একটা হচ্ছে এবং সেই ক্রিয়াগুলির মধ্যে যে ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া এবং আগে সংঘটিত হয়েছে সেটাতে তাজ হবে। তাহলে দুটো কন্ডিশন আমরা দেখেছিলাম তাজ প্রত্যয়ের ক্ষেত্রে এবং লব প্রত্যয়ের ক্ষেত্রে। আগে তাজটা বলছি, যে কি, যে যে ক্রিয়াগুলি বাক্যের মধ্যে থাকবে সেই ক্রিয়াগুলির সম্পাদক বা কর্তা একজন হতে হবে, এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে যেটা আগে ঘটবে, সেইটাতে তাজ করব। সমাপিকা ক্রিয়াতে কিন্তু তাজ হবে না, অসমাপিকা ক্রিয়াতে হবে। তাহলে অসমাপিকা ক্রিয়া কি? তাহলে অসমাপিকা ক্রিয়া হলো যখন আমরা কোনো বাক্য বলার সময় কোনো ক্রিয়াকে বলি কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। যেমন আমি বাড়ি গিয়ে, হ্যাঁ, যদি শুধু আমি গিয়েটা উচ্চারণ করি, বাড়ি গিয়ে পুরো বাক্যটাই বললাম, এটাও একটা ক্রিয়াপদ। গিয়ে, খেয়ে, করে, বলে, করতে করতে, যেতে যেতে, হাসতে হাসতে, যাচ্ছে এমন বালকটি, তারপর তারপর কিছু বললাম না। তো এই ধরনের কিছু ক্রিয়া রয়েছে যেগুলি অসমাপিকা ক্রিয়ার দ্যোতক। তাহলে এই রকম যে অসমাপিকা ক্রিয়া রয়েছে সেই অসমাপিকা ক্রিয়াতে কি হবে? তাজ প্রত্যয় হবে। তাহলে এই দুটো কন্ডিশন আমরা দেখব, দেখা যাক সেই কন্ডিশনগুলি আমাদের অনুবাদে আছে কিনা। এক নম্বর দেখো, রমেশ বাড়ি গিয়ে খেলছে। রমেশ বাড়ি গিয়ে খেলছে। সবার আগে দেখব যে এখানে ক্রিয়াপদ কি কি আছে। এখানে ক্রিয়াপদ কোনটা কোনটা ক্রিয়াপদ? এক হচ্ছে খেলছে, দুই হচ্ছে গিয়ে। তাহলে দুটো ক্রিয়াপদ রয়েছে। এই দুটো ক্রিয়াপদের কর্তাকে এবার খুঁজতে হবে, যে যাওয়ার কাজটা কে করছে দেখি তো, না রমেশ করছে। খেলার কাজটা কে করছে, সেটাও রমেশ করছে, দুটোই রমেশ করছে। তাহলে দুটো কাজই একজন করছে, তাহলে এই যে রমেশ ব্যক্তিটি এটা হলো সমানকর্তা, অর্থাৎ দুটি ক্রিয়ার সেম কর্তা, এই দুটো কাজই রমেশ করছে। এই রকম যদি হয় তাহলে আমরা তাজ প্রত্যয় প্রয়োগ করতে পারবো। এবার কোথায় প্রয়োগ করব? না যেটা অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা কোনটা কি, কোনটা অসমাপিকা ক্রিয়া? গিয়ে, খেয়ে, যে, এই শেষে দেখবো একার রয়েছে বা তে, তয় করে তে রয়েছে, এইগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়ার দ্যোতক।
এইবার তাজ প্রত্যয়ের ক্ষেত্রে সবসময় দেবে করে, গিয়ে, খেয়ে, বলে, হেসে, এইরকম থাকবে ম্যাক্সিমাম জায়গাতে। সেই সব জায়গাতে তাজ বা লব করতে হবে। উপসর্গ থাকলে হয়ে যাবে লব, উপসর্গ না থাকলে তাজ, এইটুকুই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু তাজ আর লপের মধ্যে নেই। আচ্ছা, আগে আমি সব অনুবাদগুলি আমি আলোচনা করে দেবো, ব্যাখ্যা করে দেবো, তারপর গিয়ে শেষে যখন প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব বা বলার সময় দেবো তখন সকলে বলবে। হ্যাঁ, তখন আমি আরও যদি কিছু প্রশ্ন থাকে, তুমি যদি অন্য কোনো রকমভাবে করে থাকো, সেইগুলি আলোচনা করব। আচ্ছা, রমেশও গৃহম গত্বা ক্রীড়তি। তাহলে রমেশ কর্তা, কর্তাতে কী করেছি, প্রথমার এক বচন করেছি। তাহলে রমেশ কাজটি করছে কতজন, রমেশ একজন, তাই এক বচনে করেছি। এবং কর্তৃবাচ্যের কর্তা হওয়ায় প্রথমা হয়েছে। যে বাচ্চে সে অভিহিত হয়, কর্তৃবাচ্যে কর্তা অভিহিত হয়, কর্মবাচ্যে কর্ম অভিহিত হয়। তাই কর্তা এখানে কি হয়েছে, প্রথমা হয়েছে। এবং রমেশ একজন, তাই প্রথমার এক বচন, একের এক, একের এক মানে প্রথমার এক বচন বোঝাতে আমি একের এক লিখেছি। গৃহম গত্বা, কোথায় যাচ্ছে, সেই জায়গা যদি বোঝায় তাহলে তো অধিকরণ কারক হয়, আমরা জানি কোনো একটা জায়গা যদি বোঝায়। কিন্তু এখানে গৃহ জায়গা হলেও অধিকরণ কারক তো হয়নি। তাহলে কি হলো, এখানে পরে যদি গমনার্থক ধাতু থাকে তাহলে যেখানে যাচ্ছে সেই অধিকরণে তুমি দ্বিতীয়া করতে পারো, কোনো ভুল নেই তাতে। গত্যার্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থ চেষ্টায়াম অনধ্বনি, তুমি এখানে কিন্তু দ্বিতীয়া বিভক্তিই করবে, যেখানে যাচ্ছে হ্যাঁ সেখানে কিন্তু অবশ্যই দ্বিতীয়া বিভক্তি করবে। কেন, গমনার্থক ধাতু রয়েছে তাই। আর কি, এইবার ক্রিয়াপদ, ক্রিয়াপদটা সবসময় কর্তা অনুসারে হবে। ক্রিয়াপদ সবসময় কী হবে, কর্তা অনুসারে হবে। রমেশও ক্রীড়তি, রমেশ খেলছে। তাহলে রমেশে কি রয়েছে, প্রথম পুরুষ এক বচন, ক্রীড়তিও প্রথম পুরুষ এক বচন করতে হবে। এবং লট লকারে খেলছে মানে বর্তমানকাল বোঝাচ্ছে, কাজটা কন্টিনিউয়েশনে রয়েছে, একই কাজটা বর্তমানে চলছে। তাহলে কর্তার সঙ্গে একটা ক্রিয়ার সম্পর্ক তোমরা সকলেই জানো যে কর্তা এবং ক্রিয়া সব সময় একই রকম হতে হবে। দুজনের সম্পর্ক কিন্তু কোনো রকমভাবে মিসম্যাচ যাতে না হয়, এই দুজনের রিলেশান এদিক ওদিক করা কোনোভাবেই যাবে না। রমেশও ক্রীড়ামি করা যাবে না, আবার আমি অহম ক্রীড়তি এটাও করা যাবে না, দুটোই কিন্তু ভুল। তাহলে যখনই আমরা ক্রিয়াপদের প্রয়োগ করব আমরা সব সময় মাথায় রাখব যে ক্রিয়াপদটি যেন অবশ্যই অবশ্যই কর্তা অনুসারে হয়, এবং সেটা কর্তৃবাচ্যের ক্ষেত্রে, কারণ কর্তৃবাচ্যে কর্তা অনুসারে হবে, আর কর্মবাচ্যে কিন্তু তার আলাদা নিয়ম রয়েছে, কর্ম অনুসারে হবে। এবং সেটা তেং বিভক্তিযুক্ত ক্রিয়াপদ নাকি তপ্রত্যয়ান্ত ক্রিয়াপদ, সেইগুলো কিন্তু আমাদের তখন বিচার করতে হবে। তাহলে আমরা এখানে কর্তৃবাচ্য যখন করছি, কর্তৃবাচ্যের মধ্যে এই রমেশটা প্রথম পুরুষ এক বচন, তাই ক্রীড়তীয় প্রথম পুরুষ এক বচন হয়েছে। সংস্কৃততে অহম বা অস্মদ শব্দ, এই একটা শব্দই হচ্ছে উত্তম পুরুষ, এবং যুষ্মদ এই একটা শব্দই হচ্ছে মধ্যম পুরুষ, আর বাকি সব হচ্ছে প্রথম পুরুষ। এবার তুমি বলতে স্যার ভবত মানে তো আপনি, তাহলে আপনি মানে তো মাঝখানে সামনের জনকে বোঝাচ্ছে, আপনার সামনে যে রয়েছে তাকে বোঝাচ্ছে, তাহলে সে তো মধ্যম পুরুষ হওয়া উচিত। আমি তাকে সম্বোধন করে কথা বলছি, তাকে ডেকে কথা বলছি, তুমি যেমন বলি হ্যাঁ আপনিও তেমন ব্যাপার, তাহলে সেইটা কি মধ্যম পুরুষ হবে না। সংস্কৃতে ভবৎ শব্দটা মধ্যম পুরুষ নয়, ভবৎ শব্দটি সর্বনামবাচক শব্দ। হ্যাঁ, এটা কিন্তু সবসময় প্রথম পুরুষ। সংস্কৃতে একটাই উত্তম একটাই মধ্যম, আমি উত্তম তুমি মধ্যম, বাকি সব প্রথম। আচ্ছা, তাহলে রমেশ ও গৃহম গত্বা ক্রীড়তি একদম সহজ অনুবাদ গেল। নেক্সট, নৃত্যরত খেলনাটি দেখে বালকটি আনন্দিত হচ্ছে। নৃত্যরত খেলনাটি দেখে বালকটি আনন্দিত হচ্ছে। তাহলে আমরা কি খুঁজবো, সবার আগে দেখব ক্রিয়াপদ। যে কোনো অনুবাদ করার সময় নিয়ম হচ্ছে সবার আগে ক্রিয়াপদ খুঁজে দেখো। আনন্দিত হচ্ছে, আনন্দিত হওয়া, এটা ক্রিয়াপদ। কে হচ্ছে, দেখে বালকটি আনন্দিত হচ্ছে। তুমি এই যে অংশটুকু পেলে বালকটি আনন্দিত হচ্ছে, এইটুকুর অনুবাদও তুমি আগে করে নিতে পারো অপশান দেখে। এ বালক আনন্দিত ভবতি হবে, বালক হৃষ্ট ভবতি একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে বালক আনন্দিতও করতে পারো, হৃষ্টও করতে পারো। অথবা শুধু যদি নন্দতি করো তাহলে নন্দ ধাতু লটতি যদি করো তাহলে সেটাও হবে বালক নন্দতি। অনুবাদ একাধিক প্রকারে করা যেতে পারে, কোনোটাই কিন্তু ভুল নয়,
শুধু তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তাহলে বালক নন্দতি যেমন ঠিক, বালক হৃষ্ট ভবতি ঠিক, বালক আনন্দিত ভবতি এটাও ঠিক। এইবার দেখো ভূ ধাতুর যখন প্রয়োগ থাকবে, এটা বিশেষ করে জানবে, ভূ ধাতুর প্রয়োগ থাকলে হৃষ্টম ভবতি কিন্তু করছি না আমি, হৃষ্ট ভবতি। এই হৃষ্টটা কার বিশেষণ? বালকের বিশেষণ। তাই বালক শব্দে যে বিভক্তি যে বচন রয়েছে হৃষ্টতেও সেই বিভক্তি সেই বচন হবে। ভূধাতু অকর্মক, এর কিন্তু কর্ম করা যাবে না। যেমন তুমি যদি কাউকে বলো যে তুমি আনন্দিত হও, হ্যাঁ, আনন্দিতম ভবতি করা যাবে না। আনন্দিতম ক্লিবলিঙ্গ দ্বিতীয়ার পুংলিঙ্গ দ্বিতীয়ার এক বচন তুমি করতে পারবে না, কর্ম করতে পারবে না। কেন? এ তো অকর্মক ধাতু। তাহলে ভূ ধাতুর প্রয়োগ থাকলে কিন্তু আমি কি করব? প্রথমার এক বচন করব, দ্বিতীয়ার এক বচন করব না। লিঙ্গ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ হতে পারে, লিঙ্গটা আলাদা জিনিস, কিন্তু বিভক্তি বচনের ক্ষেত্রে দ্বিতীয়া বা কর্মকারক কিন্তু করা যাবে না ভূ ধাতুর প্রয়োগ থাকলে। ভূধাতু অকর্মক, ভূধাতুর কর্ম হয় না। ভূধাতু, অস ধাতু, সব ধাতু, সি ধাতু, এরকম অনেকগুলি ধাতুর নাম আমরা বারবার বলেছি, সেগুলো কিন্তু সব অকর্মক, ওদের কোনো কর্ম হয় না। সুতরাং হৃষ্টহ ভবতি, হ্যাঁ, এইভাবে করতে, হৃষ্টং ভবতি করা যাবে না। এই পার্টটা তো হলো। এবার আসল কাজ যেটা আমাদের, সেটা আমাদের দেখা উচিত যে একটা ক্রিয়াপদ হচ্ছে আনন্দিত হওয়া গেল, আর একটা ক্রিয়াপদ কি দেখি তো, নৃত্যরত বালকটিকে দেখে। তাহলে দেখার একটা কাজ, ক্রিয়া মানে হচ্ছে কাজ, যে কোনো অ্যাক্টিভিটি যদি হয়, অ্যাক্টিভিটি বোঝায়, তাহলে সেটাকে আমরা কাজ বলবো। তাহলে এখানে দুটো কাজ রয়েছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে খেলনাটি দেখেছে, তারপর আনন্দিত হয়েছে। তাই দেখা কাজটা আগে হয়েছে, এবং এটা একটা অসমাপিকা ক্রিয়া, দেখে একার রয়েছে, প্লাস দেখে বললে বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়, এই কারণে একে আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। তাহলে এই অসমাপিকা ক্রিয়াতেই কিন্তু আমরা তাঁচ বা লব করব। এবার আমরা কন্ডিশন দেখে নেব আগে উপসর্গ আছে কি না। হ্যাঁ, দেখার ধাতু শুধু দৃশ ধাতু দিয়েই করা যেতে পারে। আর যদি কোনো কিছুর পরে, কোনো কিছু দেখার পরে এটা হলো, অনুপস্য করতে পারি, অনুপূর্বক দৃশ ধাতু, তখন আবার তাঁচ হবে না, লপ হবে, সেটা লপের সময় আলোচনা করব। তাহলে এখানে আমরা কি দেখি? খেলনাটিকে দেখেছে। তাহলে দেখা এই শব্দটাকে আমি বেছে নিলাম, এটাকে আমরা তাঁচ প্রত্যয় করতে হবে। তাহলে দেখার ধাতু হচ্ছে দৃশ ধাতুর সঙ্গে তাঁচ করলে হয় দৃষ্ট্বা, হয়ে গেল। এবার কি দেখছে? একদম বেসিক প্রশ্ন, কে করছে, কি করছে, কি দেখছে? কর্তার কর্ম চেনার সহজতম উপায় হচ্ছে এইটা, যে দেখছে, তাহলে প্রশ্ন করো কি দেখছে, উত্তর পেয়ে গেলে খেলনা দেখছে। তাহলে এই কী দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। একদম ছোটোবেলার নিয়ম অনুসারে, 7-8-এর নিয়ম অনুসারে এইভাবে আমরা পড়তে পারি। অনুবাদের সময় এই ছোটো ছোটো নিয়মগুলোই কিন্তু তোমার মনে থাকবে, কাজে লাগবে। এই বেসিক জিনিসগুলো ভুলবে না। তাহলে কি দেখলো? ক্রীড়নক দেখলো, খেলনা দেখলো। তাহলে ক্রীড়নক হচ্ছে খেলনা শব্দের প্রতিশব্দ নিয়েছি, তুমি অন্য কোনো প্রতিশব্দও নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্রীড়নকং দৃষ্ট্বা, খেলনা দেখে। এইবার বলছে খেলনাটা কেমন খেলনা ছিল? নৃত্যরত। তাহলে নৃত্যরতটা কি? একটা বিশেষণ। কার বিশেষণ? এবার খুঁজে দেখো, কার বিশেষণ নৃত্যরতটি? খেলনার বিশেষণ। তাহলে খেলনাতে যে বিভক্তি, যে বচন, যে লিঙ্গ হয়েছে, লিঙ্গ বিভক্তি বচন অনুসারেও আমার বিশেষণেও ঠিক তাই প্রয়োগ করতে হবে। বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন করতে। তাহলে ক্রীড়নক শব্দে কী করেছিলাম? একটা অনুস্বার যুক্ত করেছি, দ্বিতীয়ার এক বচন করেছি। তাই নৃত্যরত শব্দটাকেও দ্বিতীয়ার এক বচন করে নৃত্যরতং করলাম। এবার রত দিয়েও কিন্তু তুমি এই কন্টিনিউয়েশন বোঝাতে পারো, করছে এমন, যাচ্ছে এমন, নাচছে এমন, রত দিয়ে হয়। এই রতর পরিবর্তে তুমি যদি মনে করো যে তুমি সত্রী প্রত্যয় করবে, তাও করতে পারো, কারণ নৃত্য ধাতু একটি পরস্মৈপদী ধাতু, তার সঙ্গে সত্রী প্রত্যয়ও করা যেতে পারে। তখন এই নৃত্যান্তম। ক্রীড়নক শব্দ কিন্তু পুংলিঙ্গবাচক, হ্যাঁ, পুংলিঙ্গ, এখানে 2-এর 1 রয়েছে, ক্রীড়নক 2-এর 1, তার নৃত্যরতও কী করেছে? 2-এর 1। এইবার তুমি যদি রত শব্দটা দিতে চাইছো না, রত শব্দটা দিয়ে অনুবাদ করা সহজ, কিন্তু মনে করছো না আমি সত্রী প্রত্যয়ই প্রয়োগ করব, তাহলে কী হয়ে যাবে? নৃত ধাতুর সঙ্গে সত্রী করো, হয়ে যাবে নৃত্যাত, নয়রি তয়জা ফলা খণ্ডেত্ব। এইবার তার দ্বিতীয়ার এক বচন করো পুংলিঙ্গে, নৃত্যান্তম, এরকম রূপ হবে নৃত্যান্তম ক্রীড়নকম দৃষ্ট্বা। এইরকম অনুবাদ কিন্তু করা যাবে। তাহলে অনুবাদের সময় আমরা কি দেখছি? রত দিয়ে অনুবাদ করা যাচ্ছে, সত্রী দিয়ে অনুবাদ করা যাচ্ছে, একাধিক কিন্তু বিকল্প তোমার কাছে থাকবে। সুতরাং প্রশ্ন অপশানে কী কী রয়েছে, সেই সবকটা অপশানে কিন্তু তোমাকে ভালো করে বিচার করে দেখতে হবে যে বাকিগুলো হচ্ছে কি হচ্ছে না। নেক্সট, কিছুক্ষণ চিন্তা করে রুক্মিণী বললেন যেও না।
কিছুক্ষণ চিন্তা করে রুক্মিণী বললেন যেও না। আচ্ছা, তাহলে আমরা কি করব? সবার প্রথম কাজ ক্রিয়াপদ দুটো খুঁজে বের করব। এক হচ্ছে বললেন, যেও না, যাওয়াটা একটা ক্রিয়াপদ, কিন্তু এটা দেখো টোটালটা ইসের মধ্যে রয়েছে, কোটেশনের মধ্যে রয়েছে। এটা আগে ধরবো না, আগে দেখবো বাকিগুলোতে ক্রিয়াপদ আছে কিনা। একটা হচ্ছে বললেন, আর একটা হচ্ছে চিন্তা করে। দেখো করেটাকে আলাদা ধাতু ধরবে না, কিন্তু চিন্তা করাটাই একটা ধাতু। কারণ এখানে অ্যাকচুয়াল কাজ কোনটা, করাটা কি কাজ না চিন্তা করাটা কাজ? এইভাবে ভাবো, করাটা তো প্রকৃত কাজ নয়, প্রকৃত কাজ হচ্ছে চিন্তা করা। করাটা আলাদা কিছু নয়, চিন্তার সঙ্গেই যুক্ত রয়েছে। তাহলে কিছুক্ষণ সে কি করলো? কি করলো? চিন্তা। তাহলে চিন্তা করাটাই তোমার ধাতু হিসাবে নিতে হবে। হ্যাঁ, তুমি যদি চিন্তা করার ধাতু খুঁজে না পাও, তখন চিন্তানাম করতি ক্রি ধাতুর প্রয়োগ করতে পারো। কিন্তু আমরা চেষ্টা করব যে ধাতুটা এখানে কাজ হয়েছে, অ্যাক্টিভিটি হয়েছে যেটাতে, সেই ধাতুটাকেই ধরার চেষ্টা করব। তাহলে কিছুক্ষণ এই দুটো ক্রিয়াপদ আমরা পেলাম, একটা হচ্ছে বললেন, একটা হচ্ছে চিন্তা করে। এই দুটো কাজ কে করছে? রুক্মিণীই করছেন। রুক্মিণীই চিন্তা করছেন, রুক্মিণীই বলছেন। তাহলে দুটো ক্রিয়ার একটা কর্তা রয়েছে। এই কন্ডিশনটা তোমায় মেলাতে হবে তাজ প্রত্যয় করার সময়, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া আছে কিনা। চিন্তা করে তারপর বললেন, তাহলে চিন্তা করার কাজটা আগে হয়েছে এবং এইটাই অসমাপিকা ক্রিয়া। তাহলে এইটাতেই আমাদের কি করতে হবে? তাজ করতে হবে। তাহলে চিন্তা করার ধাতু কি? চিন্ত ধাতু। এই যে চিন্ত ধাতু, তার সঙ্গে তাজ করলে হয় চিন্তয়িত্বা। রূপটা দেখে নেবে বইতে, চূড়াদিগণীয় ধাতু হয়, এই অন্তস্তয়টা এক্সট্রা আসে। তাহলে চিন্তয়িত্বা রুক্মিণী। তাহলে চিন্তয়িত্বা চিন্তা করে, রুক্মিণী বললেন। হ্যাঁ, বললেন তুমি অবদত করতে পারো। রুক্মিণী রুক্মিণী কী করলাম? একের এক। একের এক মানে প্রথম আর এক বচন, যেহেতু এটা কর্তা তাই প্রথম আর এক বচন। আচ্ছা, আমি কিন্তু একটু ধরে নিচ্ছি তোমরা সকলে কম বেশি অনুবাদ জানো, সেই হিসাবে কিন্তু আমি একটু স্পিডে চলে যাচ্ছি। ওই প্রথম আর এক বচন এগুলো কেন হলো, এগুলো বারবার আমি আর বলছি না, কারণ এগুলো তোমরা জানো, এটা কর্তা। হ্যাঁ, প্রথম আর এক বচন হয়েছে। রুক্মিণী অবদত। অবদত মানে বললেন। তুমি লং লকারও করতে পারো, এবং লং লকারের পরিবর্তে, অতীতকালে যে লং লকার হয় তার পরিবর্তে তুমি কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় করতে পারো। এখানে দেখো উক্তবতী কর্তৃবাচ্যে তবতু হয়েছে। কি ধাতুর সঙ্গে? বচ ধাতুর সঙ্গে তবতু করলে হয় উক্তবৎ। তারপরে ই প্রত্যয় করে দীর্ঘিকার হয়েছে উক্তবতী। এইবার নদী শব্দের প্রথম আর এক বচন করেছে। তাহলে রুক্মিণীও একের এক, উক্তবতীও একের এক। তাহলে এইটা ক্রিয়াপদ কর্তা অনুসারে হলো। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। রুক্মিণী উক্তবান করা যাবে না, আর রুক্মিণী স্ত্রীলিঙ্গ, উক্তবতী আমাকে স্ত্রীলিঙ্গেই করতে হবে। তাহলে কিঞ্চিত কালম তুমি অন্য কিছুও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্ষণম চিন্তয়িত্বা করতে পারো, কিয়ৎ ক্ষণম চিন্তয়িত্বা করতে পারো, অন্য কিছু থাকলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কালাধ্বনার অত্যন্ত সংযোগে, কিছুক্ষণ ধরে চিন্তা করেছে। হ্যাঁ, দ্বিতীয় আর এক বচন হয়েছে। তাহলে কিয়ৎ কালম কিঞ্চিত কালম ক্ষণম চিন্তয়িত্বা রুক্মিণী উক্তবতী। এবার কোটেশন যেটা আছে সেটা কোটেশনেই থাকবে, কোটেশনটা কিন্তু কোটেশনের বাইরে করা যাবে না। কি বললেন? যেও না। তাহলে কি বলছেন? সামনের লোকটাকে আদেশ করছেন যে এই কাজটা করবো না, করবে না, করো না। তাহলে কি হলো? গচ্ছ করলাম। কেন গচ্ছ করলাম? লোট লকার মধ্যম পুরুষ এক বচন। লোট লকার কখন হয়? আদেশ, অনুজ্ঞা, প্রার্থনা, নিবেদন, এইগুলি অর্থে লোট লকার হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে লোট লকার, গচ্ছ হচ্ছে লোট লকার। এবং কি করলেন? যেও না মানে নিষেধ করলেন। তাহলে নিষেধ অর্থে কিন্তু আর ন প্রয়োগ করব না। শুধু যদি বলা হয় না ইদম না পুস্তকম, ইদম না অয়ম না ঘটা, হ্যাঁ, এইভাবে কিন্তু ন প্রয়োগ হয়, মানে এটা নয়, শুধুমাত্র নয় বোঝাতে, নেগেটিভ সেন্স বোঝাতে ন ব্যবহৃত হয়। কিন্তু যদি বলে যে এটা করো না, এখানে যেও না, বৃষ্টিতে বাইরে বেরিও না, তখন হচ্ছে নিষেধ করছেন, তখন আমরা মা অব্যয়ের প্রয়োগ করব। মা মানেও না, কিন্তু এটা নিষেধার্থক না। মা গচ্ছ, যেও না। নেক্সট, পরেরটা, দক্ষিণা গ্রহণ করে শিষ্টাচারী ব্রাহ্মণগণ প্রস্থান করলেন। দক্ষিণা গ্রহণ করে, দাদা, বলো। এগুলো তো হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, কেউ তো বলছে না, আমি মাঝখানে কথা বলবো কিনা এই জন্য ভাবছিলাম। এগুলো তো হয়ে গেছিল আগে। কবে হলো? হয়ে গেছিল, আমার কথা তো সব করা, অন্য কারো করা না। আমি তো মেলানোও রয়েছে তোমার কাছ থেকে সব করে। হ্যাঁ, হয়ে গেছিল এগুলো। তা বলবে ততক্ষণ, আমি তো ভাবছি হয়নি।
আমি তো পরে জয়েন করেছি আর ভাবছি কেউ বলছে না, আমি তো খাতাটা বার করে আমি রাস্তায় ছিলাম, তারপরে দেখছি না হ্যাঁ সত্যি সত্যি হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কোন কোনগুলো তো হয়েছে আমাকে একটু বলতে পারবে? সেটা বাকি ছিল মনে হয়। হ্যাঁ, তপরটাই বাকি আছে দাদা। আচ্ছা, তা আগেরটা তো হয়ে গেছে না, ওই কৃত্য প্রত্যয় হয়ে গেছে? দেখতে হবে। শুধু শুধু সময় নষ্ট করলাম। হ্যাঁ দাদা হয়ে গেছিল। আচ্ছা, কৃত্য সব হয়ে গেছে তাই তো? তারপরে তাঁচ হয়ে গেছে, লভ হয়ে গেছিল। হ্যাঁ 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 লক হয়েছে। আচ্ছা, তুমুন? তুমুন হয়েছে, ত বাকি আছে। তুমুন প্রত্যয় হয়ে গেছে। বাবা, এগুলো তো কারেকশন করা নেই আমার। তবু তো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, চলো এটাই দেখি। এটা আমার রেডি করা নেই, ঠিক আছে, আমি তাও মুখে মুখে বলে দিচ্ছি। এটা যেটা রেডি আছে সের মধ্যে 36 অনেক, আনুজ হয়ে। এর মধ্যে বানান ভুল আছে, ওই বানান ভুলগুলো কারেকশন করা হয়নি, এটা আমি। আচ্ছা, তাহলে তবু তো হয়নি তাই তো? হ্যাঁ দাদা এটা বাকি আছে। ওকে, তাহলে আগেরগুলি হয়ে গেছে, আগেরগুলির কোনো কোনো ভিডিও দেওয়া নেই না? ওটা মনে হয় কোনো ক্লাসের না দাদা শেষে। ওটা মুখে বলেছিল। ও আচ্ছা আচ্ছা, ওই ক্লাসের শেষে শেষে আলোচনা হয়েছে। প্রথম দিকে হয়েছিল, প্রথম দিকে একদম। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্লাসের শেষে আলোচনা হয়েছে, আমার খেয়ালই নেই ওটা। যেহেতু আলাদা করে হয়নি তাই আমার আর মাথায় নেই যে ওটা হয়েছে। আচ্ছা, রমণী চাঁদ দেখেছিল। অনুবাদ কী হবে? রমণী প্রথমের এক বচন করো, রমণী। চাঁদ চন্দ্রম, দ্বিতীয় এক বচন কি দেখেছিল? চাঁদ দেখেছিল, দ্বিতীয় এক বচন কর্ম। আর দেখার ধাতু কি? দৃশ ধাতু। আমরা কি করব? তবতু প্রয়োগ করব অথবা ত প্রত্যয়, এই দুটির মধ্যে যে কোনো একটা প্রত্যয় প্রয়োগ করব। এইবার আমাকে আগে জানতে হবে ত প্রত্যয় কখন হয় এবং তবতু প্রত্যয় কখন হয়। তাহলে এই দুটি প্রত্যয় সবসময় অতীতকালে প্রযুক্ত হয়, দুটি প্রত্যয় সবসময় অতীতকালেই হবে। এবার ত প্রত্যয় কখনো কখনো বর্তমানকালে হয়, সেটা একটা লিমিটেড জায়গা। হুম, এবং সেটা তোমরা জানো, মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ এই সূত্রানুসারে বর্তমানকালে ত প্রত্যয় হয়, ওইটুকু জায়গাতেই বর্তমানকালে ত হয়। আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এরা অতীতকালে হয়, এক নম্বর কন্ডিশন তোমার মাথায় রাখতে হবে। নেক্সট, দু নম্বর কন্ডিশন কি? যে ত প্রত্যয় ম্যাক্সিমাম জায়গাতে হয় হচ্ছে কর্মবাচ্যে, আর তবতু প্রত্যয় ম্যাক্সিমাম জায়গাতে কি সব জায়গায় সবসময়ই হবে হচ্ছে কর্তৃবাচ্যে। তাহলে ত প্রত্যয় হবে কর্মবাচ্য, এটা হচ্ছে কর্তৃবাচ্য। এই দুটো কথা তোমাকে মিনিমাম মনে রাখতেই হবে। তাহলে এটা কর্মবাচ্য হচ্ছে আর এটা হচ্ছে কর্তৃবাচ্য হয়। ত প্রত্যয় যদিও ফ্লেক্সিবল, সে অন্য বাচ্যেও হয়, কর্তৃবাচ্যেও হয়, কিন্তু আমাদের অনুবাদে প্রয়োগের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর্মবাচ্যেই তাকে পাবো। দুটো কন্ডিশন বললাম, এক হচ্ছে দুজনেই অতীতকালে হয়, দুই হচ্ছে যে একটা কর্মবাচ্য হবে আর একটা হচ্ছে কর্তৃবাচ্য হবে। তাহলে আমাকে বাচ্যটা চিনতে হবে। বাচ্যটা চেনার সহজ উপায় কি? একদম সহজ, বাংলা দেখে কি করে বুঝবো যে এখানে কর্তৃবাচ্য হয়েছে না কর্মবাচ্য? বাচ্যের তো হাজার নিয়ম রয়েছে, অসংখ্য এদিক ওদিককার নিয়ম রয়েছে, এত কিছু আমার দরকার নেই। আমি সহজে বুঝবো কি করে? যে দ্বারা কথাটা যদি থাকে, দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে, তাহলে বলবো কর্মবাচ্য হয়েছে। কোনো কিছু দ্বারা করা হচ্ছে এরকম যদি বোঝায়, তাহলে কি হবে? আমরা কর্মবাচ্য করব। দেখো এখানে যে দ্বারা যেখানে যেখানে রয়েছে আমরা কি বলবো? এটা কর্মবাচ্য হয়েছে। যেখানে এখানে দ্বারা রয়েছে, ব্যাস এইটুকু দেখলে তুমি কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য চিনে যাবে বাংলাতে। বাংলায় যখন বাক্য দিয়ে দেবে তখন কর্মবাচ্য কর্তৃবাচ্য চিনে যাবে। এবং সংস্কৃততে কী করে চিনবে? দেখবে কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে এবং কর্মের প্রথমা হয়েছে, এই দুটো দেখে কিন্তু তুমি চিনতে পারবে যেটা কর্মবাচ্য হয়েছে। এইটুকু তোমাকে মনে রাখতে। এবার অনুবাদ করার সময় তো তোমার বাংলায় বাক্য দিয়ে দেবে, ফলে বাংলায় বাক্য দিলে কী দেখে বুঝবে কর্তৃবাচ্য না কর্মবাচ্য? মানে দেখে, বাক্য দেখে, অনেক কিছু দেখেই বোঝা যায়, কিন্তু সবথেকে সহজ হচ্ছে এই দ্বারা দিয়া কর্তৃক আছে কিনা দেখো। তাহলে এই বাক্যে দেখছি রমণী চাঁদ দেখেছিল, কোথাও দ্বারা দিয়া কর্তৃক নেই, মানে এটা কর্তৃবাচ্য, রমণী নিজেই চাঁদ দেখছে, তার দ্বারা করা হচ্ছে এরকম কোনো অর্থ এখানে নেই। তাহলে রমণী একের এক, এবং যেটা দেখছে সেটা হচ্ছে কর্ম,
কর্তা যা করে তাই কর্ম, আর দেখেছিল, দেখো অতীতকালে রয়েছে, ছিল কথাটা রয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি করব, রমণী প্রথমার এক বচন, এখানে কিন্তু উত্তর লেখা নেই, উত্তর আমি মুখে মুখে বলছি, খাতায় লিখে নেবে। চন্দ্র দ্বিতীয়ার এক বচন করো, চন্দ্রাম। আর এটা যে দৃশ ধাতু, তার সঙ্গে কি করব, তবতু করব, যেহেতু কর্তৃবাচ্যে রয়েছে। তাহলে দৃষ্টবৎ হলো মূল শব্দ। এবার দৃষ্টবৎ কার মতো হবে, কর্তার বিশেষণ হবে। কর্তা এখানে কে, রমণী হচ্ছে কর্তা, হয়ে যাবে দৃষ্টবতী। তাহলে রমণী চন্দ্রাম দৃষ্টবতী, রমণী চাঁদ দেখেছিল, তাহলে রমণী চন্দ্রাম দৃষ্টবতী। এইভাবে অনুবাদ করতে হবে। দৃষ্টবতী কেন করলাম, এই জায়গাটা যদি না বুঝতে পারো আরেকবার বলছি। দৃষ্টবৎ হচ্ছে মূল শব্দ, হলো কি করে হলো, দৃশ যুক্ত তবতু করলে হয় দৃষ্টবৎ, দৃষ্টবৎ। এইবার দৃষ্টবৎ শব্দটাকে আগে স্ত্রীলিঙ্গ করতে হবে রমণীর মতো, দীর্ঘিকার জুড়ে দাও, হয়ে যাবে দৃষ্টবতী। এবার দৃষ্টবতীতে কী হবে, প্রথম পুরুষের এক বচন করতে হবে। রমণীয় যেহেতু এক বচন রয়েছে, প্রথম পুরুষ রয়েছে, তাই এখানেও কি করব, প্রথম পুরুষের এক বচন, তাহলে দৃষ্টবতী। এবার দেখো যেখানে যেখানে তবতু প্রত্যয় হচ্ছে সেখানে সেখানে কিন্তু সব জায়গাতেই তুমি লং লকার প্রয়োগ করতে পারবে। লং লকার বা লট স্ম দুটোই কিন্তু প্রয়োগ করা যাবে। তাহলে এখানে দেখেছিল অপশ্বৎ করতে পারো, আবার পশ্যতি স্ম এটাও করতে পারো। তাহলে সবকটাই কিন্তু ঠিক। কেউ যদি দৃষ্টবান করে, দৃষ্টবতী করে থাকো ঠিক, অপশ্বৎ করে থাকো ঠিক, আর পশ্যতি স্ম করে থাকো সেটাও ঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়। নেক্সট, গাছ থেকে ফল পড়েছিল, ছিল ছিলা ছিলেন থাকলেই অতীতকাল। তাহলে গাছ থেকে, খুব সহজ অনুবাদ, 5-এর-1, পঞ্চমীর এক বচন। 5-এর-1 মানে পঞ্চমীর এক বচন, আমি নিচে নাম্বারটা লিখছি মানে বুঝে নেবে, প্রথমটা বিভক্তি পরেরটা বচন। 5-এর-1 মানে পঞ্চমীর এক বচন। তাহলে গাছ থেকে বৃক্ষাৎ ফল পড়েছিল, তাহলে ফলম কি পড়েছিল, ফল, ফলম। এইবার দেখো এই বাক্যে পড়ার কাজটা কি করছে, তোমার মনে হতে পারে ফল কি করে করতে হবে, না ওই রকম কোনো ব্যাপার নেই। ফল কোনো কাজ করছে কি করছে না সেটা আমি বুঝবো কি করে, এই ক্রিয়াকে প্রশ্ন করো। পড়েছিল, কে পড়েছিল, এই কাজটা কে করেছে, পড়ার কাজটা ফল নিজেই পড়েছে, সুতরাং ফল কর্তা। তার মধ্যে ফলে প্রাণ থাকুক আর না থাকুক এত বিচার করার দরকার নেই। তাহলে এই কাজটা কে করছে, ফল করছে, তাহলে ফল এখানে কর্তা। তাহলে বৃক্ষাৎ ফলম, কর্তা পেয়ে গেলাম, 1-এর-1 করলাম, ক্লিবলিঙ্গ 1-এর-1 ফলম। এবার পড়েছিল হচ্ছে পথ ধাতু, মানে পতিত হওয়া, পথ অয়হসন্ত, পথ ধাতু। তাহলে কী হবে, এইবার আমি কোন বাচ্য করব, কর্তৃবাচ্য করব, কারণ দ্বারা দেওয়া কর্তৃক কোথাও নেই। তাহলে ফলম পতিত বথ, প তৈরসী ত ব খণ্ডের ত, পতিত বথ করব। এখানে পতিত বান হবে না, কিন্তু তুমি যদি লেখো ফলম পতিত বান তাহলে ভুল হয়ে যাবে। নরহ প্রতিত বান ঠিক আছে, কারণ সেটা পুংলিঙ্গ, তাই পতিত বান হয়েছে, কিন্তু ফল তো ক্লিবলিঙ্গ, ফল কি করব, পতিত বথ করব। এটা কোন শব্দের মতো হবে একটু দেখে নেবে। আচ্ছা, সে গ্রামে গিয়েছিল, সে গ্রামে গিয়েছিল, এটাও কর্তৃবাচ্যে রয়েছে, তাহলে সে হবে স। কোথায় গিয়েছিল, গ্রামং, একটু আগেই বললাম গ্রাম শব্দে আমরা দ্বিতীয় বিভক্তি করতে পারি। হ্যাঁ, কেন করতে পারি, গমনার্থক ধাতু পরে রয়েছে তাই। তাহলে স গ্রামং, স গ্রামং। আচ্ছা, গিয়েছিল, তাহলে গম ধাতু, গম ধাতুর সঙ্গে এবার তবতু করে দাও, হয়ে যাবে গত বথ। এইবার পুংলিঙ্গে যদি করি তাহলে হবে গতবান, পুংলিঙ্গ 1-এর-1 করতে হবে, তাহলে গতবান হতে পারে, গতবতীও হতে পারে, কারণ এখানে সে শব্দ দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না এই সেটা ছেলে নামে, তাই গতবান এবং গতবতী দুটোই কিন্তু কারেক্ট হবে। অপশানে যদি গতবান গতবতী থাকে এই অনুবাদে তাহলে দুটোই কারেক্ট, তুমি গতবানকেও 100% রাইট বলতে পারবে না, গতবতীকেও 100% রাইট বলতে পারবে না। নেক্সট, মানে দুটোকে 100% রাইট বলতে হবে, বলতে পারবে না, না দুটোকেই ঠিক বলতে হবে, কোনোটাকে তুমি ভুল বলতে পারবে না, কারণ সে তো আমি বুঝতে পারছি না সেটা ছেলে নামে, দুজনেই হতে পারে, এটা তো একটা সর্বনাম শব্দ, কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসেছে, সে তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আচ্ছা, তারা ফুল সংগ্রহ করেছিল, তারা শতৌতে, এখানে দেখো 1-এর-3 হয়েছে, এই 1-এর-3-এর প্রয়োগটা আমাকে বুঝতে হবে। 1-এর-3 মানে প্রথমার বহুবচন, তাহলে শতৌতে ফুল, পুষ্প শব্দ ধরো, কি সংগ্রহ করেছিল, ফুল সংগ্রহ করেছিল, দ্বিতীয় বিভক্তির এক বচন, কর্মে দ্বিতীয় হয়েছে, তাহলে তে পুষ্পম। এইবার দেখো সংগ্রহ করা, হ্যাঁ, সংগ্রহম কৃতবান এইভাবে করা যাবে না, কিন্তু সংগ্রহম কৃতবান তো করা যাবে না, কেন,
সংগ্রহকে যদি তুমি কর্ম বানাও তাহলে দ্বিতীয়ার একবচন করবে। আর করেছিলকে যদি ক্রি ধাতু ধরো, এইবার খেয়াল করে দেখো ক্রি ধাতুর এটাও একটা কর্ম হয়ে গেছে সংগ্রহটা, এবং এইটাও একটা কর্ম হয়ে গেছে, দুটোই কর্ম হয়ে গেছে। ক্রি ধাতুর তো দুটো কর্ম হয় না, সুতরাং এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তা আমরা কি করব, তারা শতৌতে পুষ্পম, এই পুরোটাকে একটা ধাতু ধরবো, সংগ্রহ করা, কারণ এটাই তো অ্যাকচুয়াল কাজ হচ্ছে, করাটা তো আলাদা কোনো কাজ নয়, এখানে মূল কাজ হচ্ছে সংগ্রহ, এইটাকেই ধাতু ধরতে হবে। এবার সংগ্রহ ধাতু কি, সম হচ্ছে উপসর্গ, আর তারপর হচ্ছে গ্রহ ধাতু রয়েছে, তাহলে সমপূর্বক গ্রহ ধাতু সঙ্গে আমরা তবতু প্রত্যয় করব, করলে হবে সংগৃহীত, সংগৃহীত বথ, গ্রহ ধাতুর সঙ্গে ত প্রত্যয় হয় গৃহীত, তার সঙ্গে বথ জুড়ে দিলে হয়ে যায় তবতু, আর সম উপসর্গ আগে যেমন আছে তেমন থাকবে, তাহলে হলো সংগৃহীত বথ। এখনও কিন্তু ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছাইনি, সংগৃহীত বথ এই পর্যন্ত হলো। এই শব্দটাকে কি করতে হয়, তারা, কর্তা কি কি আছে, 1-3 রয়েছে, মানে প্রথম পুরুষের বহুবচনে আমাকে করতে হবে, বা প্রথমার বহুবচনে আমাকে করতে হবে। তাহলে সংগৃহীত বথ, একে আমি পুংলিঙ্গ প্রথমার বহুবচন করব। পুংলিঙ্গ প্রথমার বহুবচনে কি হবে, পুংলিঙ্গ প্রথমার বহুবচনে হবে সংগৃহীত বন্তঃ, সংগৃহীত বন্তঃ। গৃহীত বান হলে এক বচনে করতাম, মানে এক বচনের প্রয়োজন হলে গৃহীত বান করতাম, কিন্তু তারা রয়েছে, তারা তো আর এক বচন নয়, তারা বহুবচন, তাই হয়ে যাবে সংগৃহীত বন্তঃ। আচ্ছা, তোমাদের দুজনের দ্বারা করা হয়েছিল, তোমাদের দুজনের দ্বারা করা হয়েছিল, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে, এই পুরোটাই হচ্ছে করা। এবার দেখো দ্বারা কথাটা রয়েছে, যে দ্বারা কথাটা থাকলেই আমরা কি বলবো, এটা কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্য চেনার উপায়, দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে বাক্যের মধ্যে, বাংলা বাক্যের মধ্যে, তাহলে বলবো এটা কর্মবাচ্য হয়েছে। তাহলে তোমাদের দুজনের দ্বারা, তাহলে তুমি শব্দটা কোথা থেকে আসে সংস্কৃতে, তুমি শব্দের একটাই মাত্র উৎস, যুষ্মৎ শব্দ। তাহলে যুষ্মৎ শব্দের কি করব, দ্বারা দিয়া কর্তৃক থাকলে কি হয়, তৃতীয়া বিভক্তি হয় দ্বারা দিয়া কর্তৃক, এবং কতজনের দ্বারা বলেছে, 2 জনের দ্বারা, তাই 3-এর 2, মানে তৃতীয়ার দ্বিবচন। এবার যুষ্মৎ শব্দের তৃতীয়ার দ্বিবচন কি হয়, যুষ্মাভ্যম, তাহলে যুষ্মাভ্যম মানেই হলো তোমাদের দ্বারা, তোমাদের দ্বারা এবার করা হয়েছিল। এবার দেখো এইখানে দ্বারা দিয়া কর্তৃক রয়েছে, কিন্তু কি করা হয়েছিল সেটা বলা নেই, তাহলে সেটা কিন্তু আর কর্মবাচ্য থাকবে না, সেটা ভাববাচ্য হয়ে যাবে। তাহলে কর্মবাচ্য আর ভাববাচ্যের মধ্যে পার্থক্য এইটুকুই, কর্মবাচ্যে একটা কর্ম থাকতেই হবে, কিন্তু ভাববাচ্যে সেই কর্মটাও থাকবে না, বাকি যা কন্ডিশন কর্মবাচ্যের মতোই হবে। হ্যাঁ, তোমাদের দুজনের দ্বারা বই পড়া হয়েছিল, যদি এরকম থাকতো তাহলে সেটা কর্মবাচ্য হতো, কিন্তু এখানে দেখো কী করা হয়েছে সেটা আর বলা নেই। যখন এরকম কর্মের উল্লেখ থাকবে না, কিন্তু কর্মবাচ্য বলে তুমি আইডেন্টিফাই করেছো দ্বারা দিয়া কর্তৃক, কিন্তু কর্মটা নেই, তখন তুমি ভাববাচ্য বলবে ওকে। তাহলে তোমাদের দুজনের দ্বারা তৃতীয়া বিভক্তি হয়েছে, কর্তায় তৃতীয়া হয়ে গেছে, কর্তায় কিন্তু আর প্রথমা হচ্ছে না এখানে। আচ্ছা, কি করা হয়েছিল সেটা এখানে নেই, ফলে আমি এটাকে ভাববাচ্য ধরবো, তাহলে যুষ্ম্যভ্যম। আচ্ছা, করা হয়েছিল, এবার কর্মবাচ্য হলে কোন প্রত্যয়, ত প্রত্যয়, ক্রি ধাতুর সঙ্গে ত প্রত্যয় করো, করলে হবে কৃত, কয়রিত, তাহলে যুষ্ম্যভ্যম কৃত করলাম। এইবার কর্মবাচ্য না করে আমি কি বলেছি, এটা ভাববাচ্য করতে হবে, কারণ এখানে কর্মের উল্লেখ নেই, হয়ে যাবে কৃতম। কর্মবাচ্যে তপ্রত্যয় হলে সবসময় ক্লিবলিঙ্গ প্রথমার একবচন করতে হবে। কর্মবাচ্যে যখন তপ্রত্যয়ের প্রয়োগ করব তখন সবসময় ক্লিবলিঙ্গ প্রথমার একবচন। কেন? কারণ তপ্রত্যয় কার বিশেষণ, কর্মের বিশেষণ, কর্ম অনুসারে হয়, কর্মের যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, তপ্রত্যয়ান্ত পদেরও ঠিক তাই তাই হয়। কিন্তু যদি কর্ম না থাকে তাহলে তুমি কি করবে, তখন ওই একটাই অপশান যে 1-1 করে দাও, ক্লিবলিঙ্গ প্রথমার একবচন। তাই তোমাদের দুজনের দ্বারা যুষ্মাভ্যাম কৃতম। যুষ্মাভ্যাম কেন, দুজনের দ্বারা যেহেতু হচ্ছে, যুষ্মা দ্বিবচনে কি হয়, যুবাভ্যাম হয় নাকি? হ্যাঁ যুবাভ্যাম, হ্যাঁ এবার যুবাভ্যাম, তোমাদের যেহেতু, হ্যাঁ যুবাভ্যাম হয়। আমি তৃতীয় দ্বিবচনটা ওই চতুর্থের একবচন বলে ফেলেছি, তাই তো? বহুবচন, বহুবচন বলে ফেলেছি, আচ্ছা আচ্ছা। তাহলে এটা তৃতীয়ার দ্বিবচন হচ্ছে যুবাভ্যাম। যাই হোক, যুবাভ্যাম, ওটা ভুল হয়ে গেছে, যুবাভ্যাম করতে হবে, তৃতীয়ার দ্বিবচনই করতে হবে, কিন্তু শব্দটা হবে যুবাভ্যাম। তাহলে যুবাভ্যাম কৃতম করতে পারি।
আরও একটা করা যায়, ত প্রত্যয় ছাড়া তুমি ক্রি ধাতু ধরেও করতে পারো। হ্যাঁ, সেই আত্মনেপদী করে যক প্রত্যয় করে করতে হবে, তো এটা আবার কঠিন ব্যাপার, সেটা এখানে আমরা যাব না, সেখানে শুধুমাত্র ত প্রত্যয় প্রয়োগ করেই করার চেষ্টা করব। আচ্ছা, ব্রাহ্মণেরা গঙ্গায় স্নান করেছিল, ব্রাহ্মণেরা গঙ্গায় স্নান করেছিল, তাহলে ব্রাহ্মণেরা কারা স্নান করেছিল, স্নান করা হচ্ছে ধাতু, ব্রাহ্মণেরা করেছিলেন 1/3, কর্তা 1/3 মানে প্রথমার বহুবচন, অনেকজন ব্রাহ্মণ রয়েছে তাই বহুবচন করেছি, এবং এক কেন করেছি, কারণ এটা কর্তৃবাচ্যের কর্তা, স্নান করেছিলেন কারা, ব্রাহ্মণেরা, তাই কর্তৃবাচ্যের কর্তা হয় প্রথমা বিভক্তি, এবং বহুবচন রয়েছে তাই 3 নাম্বার দিয়েছি 1/3। তাহলে ব্রাহ্মণ শব্দের 1/3 কী হয়ে যাবে, ব্রাহ্মণা বিসর্গ, নর শব্দের মতো করতে হবে। ব্রাহ্মণা কোথায় স্নান করেছিলেন, গঙ্গাতে, কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, তাহলে গঙ্গা শব্দের সপ্তমীর একবচন করো, নদী ওই লতা শব্দের মতো, লতা শব্দের সপ্তমীর একবচন হয়ে যায় লতায়াম, তাহলে গঙ্গা শব্দের সপ্তমীর একবচন হবে গঙ্গায়াম। এবার সপ্তমীর একবচন কেন করলাম, স্টেপ প্রত্যেকটা যুক্তি করে করে তারপর যাবে। সপ্তমীর একবচন কেন করেছি, গঙ্গা একটা আধার, হ্যাঁ, যেখানে এই কাজটা হচ্ছে সেটাকে আধার হিসাবে ধরা হচ্ছে, এখানে গমনার্থক ধাতু কিন্তু নেই, সুতরাং এটা আধারকে অধিকরণ কারকই করতে হবে, তাহলে আধারের অধিকরণ কারক হলে সপ্তমী বিভক্তি হবে, তারপরে হয়ে হবে সপ্তমীর একবচন করতে হবে, কারণ গঙ্গা একটা, এইভাবে সপ্তমীর একবচন করলে গঙ্গায়াম, তাহলে ব্রাহ্মণা গঙ্গায়াম। এবার স্নান করাটা পুরোটাই একটা ধাতু ধরবো আমরা, স্না ধাতু, তাহলে স্না ধাতুর সঙ্গে তবতু করো, হয়ে যাবে স্নাতবৎ, স্না ধাতুর সঙ্গে তবতুর তবৎ থাকে, তবৎ জুড়ে দাও, হয়ে যাবে স্নাতবৎ। তাহলে গঙ্গাতে স্নান করেছিল, মূল শব্দ প্লাম স্নাতবৎ। এইবার স্নাতবৎ শব্দটা কার বিশেষণ, কর্তার বিশেষণ। তবতু প্রত্যয় কোন পদ অনুসারে হবে, সব সময় কর্তা অনুসারে হবে, কর্তায় রয়েছে 1/3, তাহলে এখানেও কি হয়ে যাবে 1/3 করতে হবে। তাহলে স্নাতবৎ শব্দের পুংলিঙ্গ 1/3, অবশ্যই পুংলিঙ্গ, কারণ ব্রাহ্মণ পুংলিঙ্গ, স্নাতবৎ 1/3 কি হয়ে যাচ্ছে, স্নাতবন্তঃ বিসর্গ, স্নাতবৎ শব্দ 1/3 হয়ে যাচ্ছে স্নাতবন্তঃ বিসর্গ। নেক্সট পরেরটা, আমার দ্বারা গঙ্গা নদী দেখা হয়েছিল, দেখা হয়েছিল অতীতকালে রয়েছে, এবং দ্বারা দেওয়া কর্তৃক রয়েছে, মানে তবতু বা এবং তপ্রত্যয় দুটোর মধ্যে একটা, আমরা তপ্রত্যয় করব, দ্বারা দেওয়া কর্তৃক রয়েছে, তাই এটা কর্মবাচ্যে রয়েছে, কি নদী দেখেছি, কি দেখেছি সেটাও দেওয়া রয়েছে, কর্মও রয়েছে, তাহলে আমার দ্বারা, তৃতীয়ার একবচন করো, তৃতীয়ার একবচন হয়ে যাবে ময়া, আমার দ্বারা। তাহলে কর্মবাচ্য যখন করছি, কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হচ্ছে, তৃতীয়া বিভক্তি হচ্ছে, এবং কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হচ্ছে, কর্মবাচ্যে কর্ম অভিহিত হয়, যে বাচ্চে সে অভিহিত হয়, তাই কর্মে প্রথমা বিভক্তি করতে হবে 1/1, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কর্মবাচ্যে কর্ম কিন্তু প্রথমা হয়ে যাচ্ছে, এটা কর্মে প্রথমার উদাহরণ, কর্মে প্রথমা, রামেন রাবণা হত, কর্মে প্রথমার উদাহরণ। তাহলে আমার দ্বারা হলো ময়া, গঙ্গা নদী দুটোই 1/1 করতে হবে, তুমি একসঙ্গে গঙ্গা নদী করতে পারো, অসুবিধা নেই, গঙ্গা নদী। এবার দেখা হয়েছিল পুরোটাকে একটা ধাতু ধরো, দৃশ ধাতু, তার সঙ্গে তপ্রত্যয় করো, হয়ে যাবে দৃষ্ট। এইবার দৃষ্ট শব্দটা কার মতো হবে, এইটাই আসল প্রশ্ন। ময়া গঙ্গা নদী দৃষ্ট হবে না দৃষ্টা হবে না দৃষ্টম হবে। তবতু প্রত্যয় যখন হয়েছিল বলেছিলাম এর আগেরটাই কর্তা অনুসারে হবে, আর তপ্রত্যয় কর্ম অনুসারে হবে। এইবার দেখো, কর্ম হচ্ছে গঙ্গা, আকারান্ত নদী আকারান্ত স্ত্রীলিঙ্গবাচক শব্দ, নদীও তার বিশেষণ স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তখন আমি তপ্রত্যয়টাকে স্ত্রীলিঙ্গেই করতে হবে, কর্ম অনুসারেই করতে হবে। তাহলে দৃশ প্লাস তপ্রত্যয় করলে হবে দৃষ্ট। এইবার স্ত্রীলিঙ্গ করো, আকার জুড়ে দাও, টাপ প্রত্যয় জুড়ে দাও, হয়ে যায় দৃষ্টা। তাহলে গঙ্গা নদী ছিল 1/1, আর আমাদের যে দৃষ্টা শব্দটা তৈরি হলো সেটা তো আমরা 1/1ই করব। দৃষ্টা একটা নতুন শব্দ, ধাতু নয় কিন্তু তখন আর, দৃষ্টা শব্দ 1/1, লতা শব্দের মতো হয়ে গেল দৃষ্টা, বিসর্গ কিছু থাকে না। তাহলে পুরো অনুবাদটা কি দাঁড়ালো, ময়া গঙ্গা নদী দৃষ্টা। নেক্সট, এগুলো কিন্তু অশুদ্ধি সংশোধনেও থাকে, তবতু প্রত্যয় অশুদ্ধি সংশোধনের জন্য বেস্ট এক্সাম্পল হয়। হ্যাঁ, অশুদ্ধি সংশোধনে এগুলি দিয়ে
প্রশ্নকর্তা প্রশ্ন করেন যে দেখি তো এরা কর্তার সঙ্গে তবতু মেলাতে পারছে কি না, আর কর্মের সঙ্গে তপ্রত্যয় মেলাতে পারছে কি না, এটা কিন্তু দেখা হয়। আচ্ছা, তার দ্বারা দুটি বন দেখা হয়েছিল, তাহলে তার দ্বারা দেওয়া কর্তৃক রয়েছে মানে কর্মবাচ্য, তাহলে তার দ্বারা কি করব, তার দ্বারা এখানে কিন্তু তৎ শব্দ ধরতে হবে। তৎ শব্দে আমি পুংলিঙ্গ যদি ধরি, এখানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই ধরা যাবে, কারণ তার শব্দটা এখানে বলে দেয়নি কোন লিঙ্গ। তুমি তেনও ধরলে, তয়কার দন্তন্য, তার দ্বারা তৃতীয়ার এক বচন করলে, তার দ্বারা দেখা হয়েছিল। তাহলে তার দ্বারা এটা কর্তা, কর্তায় তৃতীয়া হলো। এবার কী দেখেছে, বন দেখেছে, দুটো বন। এইটাকে আমরা কি করব, প্রথমা বিভক্তি করব, প্রথমা দ্বিবচন করব। কেন দ্বিবচন, দুটি শব্দ রয়েছে, দুটো বন দেখেছে, তাহলে প্রথমার দ্বিবচন করতে হবে। এবার প্রথমার দ্বিবচন করো, তাহলে দুটি বন, বন শব্দের দ্বিবচন করো, ফল শব্দের মতো হবে, ফলম ফলে, তাহলে বনম বনে, তাহলে তেনো বনে, এটা হলো বনে। এইবার দেখা হয়েছিল সেই আগেরটার মতো দৃশ প্লাস তপ্রত্যয় করলে দৃষ্ট হলো। এবার দৃষ্ট শব্দটা কার মতো হবে, কর্মের বিশেষণ, কর্ম অনুসারে হবে। কর্ম এখানে দুটি বন, একের দুই, তাই দেখা হয়েছিল এটাতেও কি করব, একের দুই, দৃষ্ট শব্দে একের দুই, তাহলে দৃষ্ট হচ্ছে মূল শব্দ, তার একের দুই করো। ক্লিবলিঙ্গ একের দুই, কারণ বন ক্লিবলিঙ্গ একের দুই করেছে, ফলম ফলে ফলানি, এখানেও দৃষ্টম, দৃষ্টে, দৃষ্টানি, তাহলে এখানে সম্পূর্ণ অনুবাদটা দাঁড়াবে তেনো বনে দৃষ্টে, দয়রি মূর্ধনস্ব টয় একার, এইরকম দাঁড়াবে, তেনো বনে দৃষ্টে। এখানে কিন্তু বনে মানে কিন্তু বনের মধ্যে দেখেছিল এরকম মানে নয়, এখানে বনে শব্দটার মানে হচ্ছে দুটি বন দেখেছিল, ফলম ফলে সেই রকম। কি দেখে বুঝলে, দৃষ্টে, এই প্রয়োগটা দেখে বোঝা যাচ্ছে ওটা বিশেষণ, বনের বিশেষণ, বনের যে লিঙ্গ যে বিভক্তি বচন হয়েছে, দৃষ্টেতেও তাই তাই হয়েছে। বালকের দ্বারা, আবার দেখো দ্বারা দিয়া কর্তৃক থাকলেই কি হবে, কর্মবাচ্য। বালকের দ্বারা ক্রন্দন করা হয়েছিল। আচ্ছা, তাহলে বালকের দ্বারা, ক্রন্দ ধাতুটাও অকর্মক ধাতু, হ্যাঁ, তাহলে বালকের দ্বারা তৃতীয়া বিভক্তির এক বচন করো, তিনের এক, কর্তায় তৃতীয়া হয়, কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া হয়, বালকেনো হয়ে গেল তৃতীয়া। আচ্ছা, ক্রন্দন করা হয়েছিল, পুরোটার ধাতু কি, হয়েছিল ধাতু না করা ধাতু না ক্রন্দন ধাতু, ধাতুটা অ্যাকচুয়ালি কাজ কোনটা করছে এখানে, এখানে কান্না করাটাই হচ্ছে কাজ, এইটাকেই ধাতু ধরতে হয়, বাকিগুলো কিন্তু ধাতু নয়, বাকিগুলো আনুষঙ্গিক, বাংলাতে বোঝানোর জন্য এগুলো প্রয়োগ হয়ে থাকে। তাহলে ক্রন্দন করাটাই ধাতু, ক্রান্দ ধাতু, ক্রান্দ ধাতুর সঙ্গে এইবার আমরা কি করব, ভাববাচ্যে হয়েছে এটা, ভাববাচ্যে হলে আমরা ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন করব, তপ্রত্যয় জুড়ে দিয়ে, ক্রান্দ ধাতুর সঙ্গে তপ্রত্যয় জুড়লে হয় ক্রন্দিত। এইবার ক্রন্দিতর সঙ্গে এইবার ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন করে ক্রন্দিতম, ভাববাচ্য হলেই ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন, আর অন্য কোনো কারক বিভক্তি করা মানে অন্য কোনো বিভক্তি বচন করা যাবে না। বালকেন ক্রন্দিতম। তারা ঘুমিয়েছিল, এখানেও দেখো ঘুমানোটা অকর্মক ধাতু, মানে এগুলো ভাববাচ্যের উদাহরণ দেওয়া রয়েছে। তারা ঘুমিয়েছিল, সব ধাতু মানে ঘুমানো, এটাও অকর্মক ধাতু। তাহলে তারা স তৌ তে, তয়কের তে, একের তিন হলো এটা। ও, এটা তারা ঘুমিয়েছিল ভাববাচ্যে বলছে, এটা তো কর্তৃবাচ্যেই রয়েছে, হ্যাঁ, কর্মটা নেই কিন্তু কর্তৃবাচ্যেই রয়েছে, কর্ম নাই থাকতে পারে, কর্তৃবাচ্যে কোনো সমস্যা নেই তাতে। এটা একের তিন, কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে এবং অনেকে রয়েছে তাই বহুবচন তে। আচ্ছা, সব ধাতুর সঙ্গে তবতু করতে হবে, সুপ্ত বথ, মূল শব্দ আগে খেয়াল করবে যে মূল শব্দটা কি হচ্ছে, তারপর বিভক্তি বচন জুড়বে। তাহলে তে সুপ্ত বথ করা যাবে না, সুপ্ত বথটাকে তের মতো করতে হবে, হয়ে যাবে সুপ্তবন্তঃ, তাহলে তে সুপ্তবন্তঃ এরকম করতে হবে। শিশুটি বিছানায় শুয়েছিল, শিশুটি একটি শিশু, তাহলে একের এক হয়েছে শিশু বিসর্গ, বিছানায় কোথায় শুয়েছিল, শয্যায়াম, শয্যাতে, শয্যা শব্দ ধরো, তার সপ্তমীর এক বচন নাও, যে এই জায়গা বোঝাচ্ছে সেই জায়গাটাকে অধিকরণ কারক হবে, তাহলে শিশু শয্যায়াম শুয়েছিল হবে হচ্ছে কি হবে, সি ধাতুর সঙ্গে আমরা তবতু প্রত্যয় করব, শয়িতবান, শিশু শয্যায়াম শয়িতবান, শয়িতবৎ মূল শব্দ, তার পুংলিঙ্গ প্রথমার এক বচন করলে হয় শয়িতবান, তাহলে শিশু শয্যায়াম শয়িতবান। হরি বৈকুণ্ঠে বাস করতেন, হরি বৈকুণ্ঠে বাস করতেন, সব অতীতকাল কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অতীতকাল হচ্ছে কি না।
তাহলে হরি করতেন, এটা কর্তৃবাচ্য রয়েছে। হরি প্রথম আর এক বচন করে দাও, বিসর্গ জুড়ে দাও, হয়ে যাচ্ছে একের এক করে দাও, হয়ে গেল হরি হরি। আচ্ছা, কোথায় বাস করতেন? বৈকুণ্ঠে। এটা কোথায়? জায়গার নাম বোঝাচ্ছে, অধিকরণ কারক হয়ে যাবে সাতের এক, তাহলে হরি বৈকুণ্ঠে। এবার বাস করা পুরোটাকেই ধাতু ধরো, বস ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে হয় উষিত। বস ধাতুর সঙ্গে ত প্রত্যয় করলে হয় উষিত বান। উষিত বান মানে বসবাস করতেন। এটা দেখে নেবে, বস ধাতুর দুটো রূপ হয়, একটা হয় উষিত, একটা হচ্ছে বসিত। হ্যাঁ, উষিত হলে মানে হবে বসবাস করা, আর বসিত হলে মানে হবে যে পরিধান করা, এরকম একটা রয়েছে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে হরি বৈকুণ্ঠে উষিত বান। বান কেন করলাম? পুংলিঙ্গ, প্রথম আর এক বচন করেছি, হরি শব্দের অনুসারে করেছি, কর্তা অনুসারে করেছি। ব্রাহ্মণ শিবের উপাসনা করেছিলেন। ব্রাহ্মণ শিবের উপাসনা করেছিলেন। তাহলে ব্রাহ্মণ একের এক, প্রথম আর এক বচন জুড়ে দাও, ব্রাহ্মণা, একের এক করলাম। কার উপাসনা করেছিলেন? শিবের উপাসনা। কৃতযোগে কর্মে ষষ্ঠী হয়েছে, শিবের উপাসনা, এটা কি করব আমরা? ষষ্ঠী বিভক্তি করব। ছয়ের এক, শিবস্য উপাসনা, একের এক কি করেছিল? উপাসনা। এই একের এক না, দুইয়ের এক করতে হবে, শিবস্য উপাসনাম। শিবস্য ব্রাহ্মণ শিবস্য উপাসনাম। উপাসনাম ময় হসন্ত জুড়ে দিলেই শব্দটা হয়ে যাবে, উপাসনাম কৃতবান। তবতু প্রত্যয় করে দাও, কর্মবাচ্য নয়, এটা কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য হলেই তবতু হয়। তাহলে ব্রাহ্মণ শিবস্য উপাসনাম কৃতবান, ব্রাহ্মণ শিবের উপাসনা করেছিলেন। বানরটি গাছে উঠেছিল। বানরটি বানরহ, প্রথম আর এক বচন করতে হবে, একের এক। গাছে বৃক্ষে। এবার ওঠার ধাতু কি? আপূর্বক রুহ ধাতু। আপূর্বক রুহ ধাতু মানে আরোহণ করা, গাছে ওঠা। তাহলে বানরা বৃক্ষম, দেখো এখানে বৃক্ষে, এখানে কিন্তু আর আধারে অধিকরণ কারক করব না, কেন? পরে গমনার্থক ধাতু রয়েছে, রানিং কিছু বোঝাচ্ছে। আরোহণ করা মানে ওপর নিচে করা, ওপরে উঠছে, রানিং হচ্ছে, এইগুলো সব গমনার্থক ধাতু। গমনার্থক ধাতু হলে তাদের যোগে আমরা কর্মকারক করতে পারি, দ্বিতীয় বিভক্তি করতে পারি। তাহলে বানরহ বৃক্ষম আরূঢ় বান, আপূর্বক রুহ ধাতু সঙ্গে তবতু করলে হয় আরূঢ় বান, ত করলে হয় আরূঢ়, তবতু করলে হয় আরূঢ় বৎ, তার পুংলিঙ্গ প্রথম আর এক বচনে হয় আরূঢ় বান। তাহলে বানরা বৃক্ষম আরূঢ় বান। নেক্সট, গাছে বসে থাকা পাখিটিকে ব্যাধ হত্যা করেছিল। গাছে বসে থাকা পাখিটিকে, আচ্ছা আগে এই গাছে বসে থাকাটা বাদ দিই, দিয়ে বাকিটুকু আগে অনুবাদ করি। পাখিটিকে ব্যাধ হত্যা করেছিল, তাহলে পাখিটিকে কাকে হত্যা করেছিল? তাতে দ্বিতীয় বিভক্তি, প্রথমা দ্বিতীয় বিভক্তির এক বচন, দুইয়ের এক করো, বিহগ শব্দের দ্বিতীয়ের এক বচন কি হবে? বিহগম। ব্যাধ, ব্যাধ হচ্ছে কর্তা, যে কাজ করেছে সে হচ্ছে কর্তা, একের এক করে দাও। তাহলে বিহগম ব্যাধ, বিসর্গ দিয়ে দাও, আর হত্যা করাটা হচ্ছে ধাতু, হন ধাতু, তার সঙ্গে তবতু করে দাও, তাহলে হতবান। ব্যাধ বিহগম হতবান, ব্যাধ বিহগম হতবান, এইভাবে অনুবাদ করলাম। এইবার বিহগ শব্দটা একটা বিশেষণ রয়েছে, তাহলে বিহগ শব্দটার বিশেষণ কি? গাছে বসে থাকা। এইটা শুনে কি মনে হচ্ছে যে গাছে বসে থাকা মানে কি? গাছে বসে আছে এমন, তাই না? আমরা এরকম একটি অনুবাদ পেয়েছিলাম যে করছে এমন, যাচ্ছে এমন, খেলছে এমন, ঠিক সেই রকম হচ্ছে এই শব্দটি। গাছে বসে থাকা মানে গাছে বসে আছে এমন পাখিটিকে। তোমাকে একটু ঘুরিয়ে নিতে হবে অনুবাদটাকে, যে গাছে বসে থাকা বলেছে, তার মানে তো গাছে বসে আছে এমন। তাহলে এই ধরনের যে শব্দগুলি হয়, যেগুলো ছোট ছোট ক্লজগুলি হয়, সেগুলিকে আমরা কি করব? সত্রী প্রত্যয় দিয়ে অনুবাদ করব, অথবা রত শব্দ প্রয়োগ করে অনুবাদ করা যায়। তাহলে গাছে বসে থাকা। এবার বসে আছে এমন, বসে আছে এমন বস ধাতুর সঙ্গে সত্রী প্রত্যয় করো। সত্রী প্রত্যয় করলে কি হচ্ছে? বস ধাতুর সঙ্গে সত্রী করলে অথ যুক্ত হয়, বস যুক্ত অথ করলে হয় বসাত। এইবার দ্বিতীয়ার এক বচন, কেন দ্বিতীয়ার এক বচন? কারণ এটা বিহগের বিশেষণ, তো বিহগতে যা যা দেবো এখানেও তাই তাই দিতে হবে। তাহলে বৃক্ষে বসন্তাম, দ্বিতীয়ার এক বচন করে বস ধাতুর সঙ্গে সত্রী করলে হয় বসন্তাম, নয়তা ময়সন্ত। হ্যাঁ, তাহলে বৃক্ষে বসন্তাম বিহগম ব্যাধ হতবান। তো বৃক্ষে
কেন করলাম, কোথায় বসে রয়েছে তাই সপ্তমীর একবচন করেছি। তাহলে বৃক্ষে বসন্তম বিহগম ব্যাধ হতবান, এইভাবে কিন্তু ততবতুর অনুবাদগুলো করতে হবে। আচ্ছা, এখানে এগুলো কারেকশান করা নেই, ফলে এগুলো আমি দিতে পারছি না এগুলো। আচ্ছা, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো। এটা আমি না কারেকশান করে পরে যখন ফাইনালি রেডি হয়ে যাবে জিনিসটা আমি তোমাদেরকে আবার লিখে দিয়ে দেবো। হ্যাঁ, এটা তো মুখে মুখে বললাম, অনেক কিছু হয়তো আজকে ক্লাসটা হয়তো ভালো লাগলো না, কারণ অন্য দিন খুব সুন্দর করে জিনিসগুলো থাকে, আজকে সেটা রেডি নেই বলে একটু হয়তো খারাপ লেগেছে। আমি এটা রেডি করে আমি তোমাদের পিপিটি ওই পিডিএফটা আবার দিয়ে দেবো। আর এটা তো ছোটোখাটো হোমওয়ার্কের ক্লাস, অসুবিধা নেই, বলো। আমি একটা অন্য বিষয় প্রশ্ন করছি, বলছি ভূ ধাতু আগেরটা তো করলাম। ভূ ধাতুর পরে কি ক্রিয়া সব সময় ক্রিয়ার ভূ ধাতুর আগে ক্রিয়া দ্বিতীয়া হয় না, প্রথমা হয়? ক্রিয়া থাকবেই না। ক্রিয়া বলছি কেন, কর্ম, কর্ম থাকবে না। কর্ম, কর্মর কথা বলছি না আমি, এই আগে একটা করলাম না, নিত্যরত খেলনাটি দেখে বালকটি আনন্দিত হচ্ছে, হুম হচ্ছে তো ভূ ধাতু। হুম তা আনন্দিতটা তো ক্রিয়াপদ। না 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 না, আনন্দিত ক্রিয়াপদ না, আনন্দিত বিশেষণ পদ, ক্রিয়াবাচক বিশেষণ। তাহলে কি যদি, ঠিক আছে, ওটা আচ্ছা যদি ক্রিয়াবাচক বিশেষণ। ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদটা কি দ্বিতীয়া হয় না কখনো? ক্রিয়াপদে দ্বিতীয় প্রথমা কেন হয়। হবে, তুমি আগে ভালো করে জিনিসটা বোঝো। ধরো ক্রিয়াপদ মানে কোনটাকে বোঝে, তি ত সন্ধি যুক্ত হলে তখন তাকে ক্রিয়াপদ বলে, ততবতু যুক্ত হলে তাকে ক্রিয়াপদ বলতে পারি, মানে সরি ততবতু বলছি কেন, ততবতু যখন সমাপিকা ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয় তখন ক্রিয়াপদ বলতে পারি, কিন্তু ততবতু যখন বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় তখন সে একটা শব্দ, তখন সে ক্রিয়াপদ নয়, তখন সে শব্দ। শব্দ আর ক্রিয়াপদ দুটো আলাদা জিনিস। সেই শব্দে তুমি বিভক্তিবচন যুক্ত করতে পারো, শব্দ না হলে তো তুমি সুবিভক্তি যুক্ত করতে পারবে না। ক্রিয়াপদে কি সুবিভক্তি যুক্ত করা যায়? যায় না। না না। তাহলে এটা শব্দ, তুমি বলো এটা শব্দ, আনন্দিত একটা শব্দ। এবার যখন শব্দ, তাহলে প্রশ্ন হয় শব্দটা কার বিশেষণ, আনন্দিতটা কার বিশেষণ, বালকের বিশেষণ। তপ্রত্যয়ন্ত পদ কারণ না কারণ তো বিশেষণ হবেই, তাই না? ওটা বিশেষণ। এবার বিশেষণ হলে বিশেষ্য অনুসারে হবে। হ্যাঁ মানে এইটার ঠিক বিষয় আছে। হচ্ছে কি, তুমি এইভাবে করতে পারবে না যে বালক আনন্দিতম ভবতি, এইটা করতে পারবে না। হ্যাঁ আমি ওটাই বলছি, বুঝতে পেরেছি, ওটাই তোমার হবে প্রশ্নটা না। হচ্ছে ওইটাই যে বালক আনন্দিতম ভবতি, এইটা কি করতে পারবো? উত্তর হচ্ছে না। হুম, কেন? ভূ ধাতু হচ্ছে আচ্ছা। অকর্মক, আনন্দিত করা যাবে না, আনন্দিতম করা যাবে না, ওইটাকে আনন্দিত বিশেষণ করে কর্তার বিশেষণ করতে হবে, বালক আনন্দিত ভবতি, কারণ ভূ ধাতু অকর্মক, যারা অকর্মক ধাতু সেইগুলোকে তুমি এরকম কর্ম করা যায় না। আচ্ছা ঠিক আছে। আর বলছি জাগরি সত্রী কি হবে দাদা? জাগ্রতি। জাগরি ধাতুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তো লট অন্তিতে জাগি, থাকে না, নয় তো হ্যাঁ হ্যাঁ, থাকে না, না জাগ্রতি থাকে হস্যিকার, তাহলে ইপ করলে দীর্ঘিকার। সত্রী ইপ করলে দীর্ঘিকার হয়ে ব্যাস যাবে। ব্যাস, একদম তাই। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, গতকালের যে পিডিএফটা দিয়েছি, পিডিএফটা একটু দেখবে, পিডিএফে হয়তো একটা বা দুটো নিয়ম এক্সট্রা লেখা আছে যেটা আমি পড়াইনি আগের দিনের ক্লাসটাতে। ওই নিয়মটা খুব সহজ রয়েছে, একটু দেখে নেবে। হ্যাঁ, একদম লাস্টের দিকে দেখবে দুটো বা তিনটে স্লাইড হয়তো এক্সট্রা আছে, সেই এক্সট্রা স্লাইডগুলো একটু দেখে নেবে। ওইখানে আরও কয়েকটা জিনিস কিন্তু এক্সট্রা লেখা রয়েছে। আর কি করবে, বাড়িতে ওই শব্দগুলো নিজেরা একটু প্র্যাকটিস করো লিখে লিখে, কয়েকটা র্যান্ডামলি শব্দ তোলো, মানে ডান দিকে যে এক্সাম্পলগুলি দেওয়া রয়েছে, যদুবংশীয়, বৃষ্ণিবংশীয়, হ্যাঁ এইভাবে দেওয়া রয়েছে, অন্ধক বংশীয়, এই শব্দগুলো নাও, নিয়ে তারপর অন যুক্ত করো, করে দেখো কত সংক্ষেপে তুমি সেগুলো রূপান্তর করতে পারছো কি পারছো না, অন প্রত্যয়ান্ত রূপ তৈরি করতে পারছো কি পারছো না, প্লাস এইটা একটা দেখবে। আর দেখবে বাক্য রচনাটা করতে পারছো কি না, মানে যে শব্দটা দেওয়া রয়েছে কৃষ্ণের, কৃষ্ণযুক্ত অন সমান সমান কী হবে, দেখো কার্ষ্ণ হবে, এটা পারছো কি না। আর হচ্ছে কার্ষ্ণ মানে কি, কার্ষ্ণ মানে কৃষ্ণস্য অপত্যং পুমান, এইটাও করতে পারছো কি না। এই দুটো কাজ একটু বাড়িতে প্র্যাকটিস করো, সব কটা করতে হবে না, কারণ শব্দ আছে দেখো 100টা, তুমি কি করে র্যান্ডামলি সিলেক্ট করো, প্রত্যেকটা পেজ থেকে দুটো তিনটে করে শব্দ নাও, হ্যাঁ, এবং নিয়ে দেখো করতে পারছো কিনা, আর বাকিগুলো মুখে মুখে করার চেষ্টা করো।
মুখে মুখে মানে দেখেই যাতে বলতে পারি যে প্রথমে কি চেঞ্জ হয়েছে আর শেষে কি চেঞ্জ হয়েছে, হয়ে রূপটা এইটা হবে, এই রকম যাতে করতে পারো সেটা একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, আমরা পরে আবার বাকি ক্লাসটা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দাদা সোমবারে কি আমাদেরও ওই গল্প সাহিত্য আর শব্দরূপের উপর পরীক্ষা হবে? আমাদেরও মানে মানে যারা অনলাইনে করে তাদের? সবার ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরীক্ষা তো প্রত্যেকবারই সবার হয়, পরীক্ষা যে অনলাইন অফলাইন বলে আলাদা কিছু নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, রাখি তাহলে।